আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচ্ছদ 2-এ বাংলা ব্যাকরণ সম্পর্কে আজকে আলোচনা করব। গতদিন পরিচ্ছদ 1 নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা করছিলাম বাংলা ব্যাকরণের 43টা পরিচ্ছদের 43টা লেকচার। তো এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছদ অর্থাৎ দ্বিতীয় লেকচার, বাংলা ব্যাকরণ। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণটা আসলে কি? ব্যাকরণ হচ্ছে কোনো ভাষাকে জানার জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, বা কোনো ভাষা সম্পর্কে যেখানে আলোচনা করা হয়েছে, নিয়ম কানুন শৃঙ্খল সব কিছু যেখানে আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা হচ্ছে ব্যাকরণের কাজ। আচ্ছা, আমরা দেখেছি না যে ভাষার একেবারে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ধ্বনি। তারপর ধ্বনি দিয়ে গঠিত হয় শব্দ, কয়েকটা শব্দ মিলে তৈরি হয় বাক্য, এবং বাক্য নিয়েই হচ্ছে ভাষা। তো এইগুলা সম্পর্কে এদের মধ্যকার কিছু বৈশিষ্ট্য যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ব্যাকরণ। আশা করি ব্যাকরণ বলতে বোঝা গেছে যে কোনো ভাষা সম্পর্কে যেখানে আলোচনা করা হয় বিস্তর, সেটাই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ গ্রন্থে এইসব বৈশিষ্ট্য সমূহকে সূত্র আকারে সাজানো থাকে। এইসব বৈশিষ্ট্যগুলোকে সূত্র আকারে ব্যাকরণে সাজানো থাকে, এটাই হচ্ছে সুবিধা। যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে এই যে বাংলা ব্যাকরণ কি, যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে বর্ণনা করা থাকে তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। আচ্ছা, বাংলা ব্যাকরণ কাকে বলে? প্রথম প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। প্রায় দেখা যাচ্ছে 300 বছর আগে, 250-300 বছর আগে থেকে বাংলা ভাষার ব্যাকরণ চলে আসছে। তো এর লেখক ছিলেন হচ্ছে মনোয়েল দা আসুমপাওসাউ। এটা হচ্ছে পর্তুগিজ ভাষায়। তো এই যে নামটা দেখো কি নাম, মনোয়েল দা আসুমসাউ। দেখছো কেমন একটা নাম? আচ্ছা, তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। তাহলে বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু অন্য ভাষায় রূপান্তরিত হয় বা অন্য ভাষায় প্রকাশিত হয়। বিশাল ব্যাপারটা না? আচ্ছা, এরপর হচ্ছে 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে তারপরেও কিন্তু বাংলা ভাষায় প্রকাশিত হয়নি, তারপরে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়, রচিত হয়, এবং রচনা করেন কে? ইনি। আচ্ছা, বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়, বইটির নামও ইংরেজিতে। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। তারপরে আরও দুইজন বাংলা ব্যাকরণ রচনা করেন, উইলিয়াম কেরি এবং রাজা রামমোহন রায়, 1801 সালে যথাক্রমে 1826 সালে। আচ্ছা, উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 সালে প্রকাশিত হয় রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে রামমোহন রায় প্রথম গৌড়ীয় ব্যাকরণ এই নামে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তো আই হোপ এই ইতিহাসটা বোঝা গেছে বাংলা ব্যাকরণের। তো বাংলা ব্যাকরণ হওয়ার সত্ত্বেও প্রথমে কিন্তু এটা বাংলা ভাষায় রচিত হয়নি, প্রথমে কী ভাষায় রচিত হয়েছে? পর্তুগিজ ভাষায়। এবং কে রচনা করছে? ইনি রচনা করছেন। এবং তারপর 1778 সালে ইংরেজি ভাষায় প্রথমবার রচিত হয়, এবং তারপরে উইলিয়াম কেরি এবং হচ্ছে রামমোহন রায় তারা আবার পুনরায় বাংলা ব্যাকরণকে হচ্ছে প্রকাশ করে বাংলা ব্যাকরণ। এবং অবশেষে 1833 সালে রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ নামে প্রথম বাংলা ব্যাকরণ বাংলায় রচনা করেন। আচ্ছা, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি? আপনারা যেহেতু জেনেছি যে ব্যাকরণ মূলত ভাষার আলোচনা করে, ব্যাকরণ কী করে? ভাষার আলোচনা করে। সেহেতু অবশ্যই ভাষার উপাদান কী কী আমরা জেনে এসেছি, যে ভাষার একেবারে মৌলিক যে উপাদান সেটা হচ্ছে ধ্বনি, এবং তারপরে ধ্বনি দিয়ে গঠিত হয় শব্দ, শব্দ দিয়ে গঠিত হয় বাক্য। তো এই সব নিয়েই নিশ্চয়ই আলোচনা করাই হচ্ছে ব্যাকরণের মূল বিষয়। আচ্ছা, ভাষা হলো বাক্যের সমষ্টি। ভাষা আসলে বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় কী দিয়ে? বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে একেবারে তাহলে ক্ষুদ্রতম উপাদান। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রতিটি অংশ ব্যাকরণে আলোচ্য। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। যেহেতু আমরা জেনে এসেছি যে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করা হচ্ছে ভাষা, সেহেতু মনের ভাব যেহেতু প্রকাশ করতে হবে, সেহেতু তার অর্থ না থাকলে তো মনের ভাব প্রকাশ করা যাবে না, তাই না? সো প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা শব্দের কোনো না কোনো একটা নির্দিষ্ট অর্থ থাকে, এবং শব্দের ও বাক্যের এই যে বহু ধরনের অর্থ হয়, সেই সকল অর্থ নিয়েই আলোচনা করা হয় হচ্ছে এই ব্যাকরণে। তাহলে ব্যাকরণে প্রধানত এই যে চারটা বিষয় নিয়ে প্রধানত আলোচনা করা হয়, তাই না? সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়। ব্যাকরণে এসব আলোচ্য বিষয় মোটামুটি কতটি? মোটামুটি হচ্ছে 14টি। এসব আলোচ্য বিষয় 4 ভাগে ভাগ করা যায়: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব, এই 4 ভাগে ভাগ করা যায়।
ওকে, সো প্রথমে ধ্বনিতত্ত্বই আসলে কী নিয়ে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় হচ্ছে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি অর্থাৎ যে ধ্বনি অর্থাৎ আমাদের ভাষার আমরা যে কথা বলি, কথার একেবারে ক্ষুদ্রতম যে অংশটা সেটা হচ্ছে ধ্বনি। এই ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। আর ধ্বনির লিখিত রূপ আছে, তাই না? ধ্বনির লিখিত রূপ যেহেতু কী বলো তো, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, অর্থাৎ বর্ণ দিয়ে আমরা কোনো ধ্বনিকে প্রকাশ করি। তাই এই যে বর্ণমালা, এটা নিয়েও ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হলো বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনি বিন্যাস, স্বর ও ব্যঞ্জন, ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। ধ্বনি উচ্চারণের জন্য কী কী জড়িত সেগুলোও অবশ্যই ধ্বনিতত্ত্বের ভেতরে আসবে, এবং ধ্বনি কয় প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এগুলো সম্পর্কে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব হচ্ছে শব্দ। রূপতত্ত্বে কী নিয়ে আলোচনা করা হবে? শব্দ নিয়ে, এবং তার উপাদান নিয়ে আলোচনা করা হবে। এই আলোচনা কী নিয়ে হবে? শব্দ নিয়ে, যেহেতু শব্দ যত প্রকার, প্রত্যেকটা প্রকার নিয়ে এখানে আলোচনা করা হবে। আচ্ছা, বাক্যতত্ত্ব তাহলে কি? বাক্যতত্ত্ব হচ্ছে বাক্য নিয়ে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ একটা বাক্য কীভাবে গঠন হয়, একটা বাক্য সঠিক হতে হলে তার কী কী বৈশিষ্ট্য থাকা লাগে, কী না হলে একটা পরিপূর্ণ শব্দ হবে না, এই সবগুলোই কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, বাক্যের পদ এবং বর্গ কীভাবে সাজানো থাকবে বাক্যের ভিতরে, অর্থাৎ বাক্যের গঠন আর কি, বাক্যতত্ত্বে এটা বর্ণনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তরিত কীভাবে করা হয়, অর্থাৎ বাক্যের প্রকারভেদ নিয়ে যেমন আলোচনা করা হয়, তেমনই ওই প্রকারভেদের ভিতরে এক প্রকারের বাক্য থেকে আরেক প্রকারের বাক্যে রূপান্তর করতে কী করা লাগে সেই নিয়মাবলী এখানে আলোচনা করা হয়। বাক্যের বাচ্য নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে উক্তি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ কেউ কথা বললে আচ্ছা, কারক বিশ্লেষণ করা হয় এর আন্ডারে, বাক্যতত্ত্বের আন্ডারে। বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোভ, জ্যোতিচিহ্ন, এগুলো হচ্ছে বাক্যতত্ত্বের মূল বিষয়গুলা। আচ্ছা, অর্থতত্ত্ব কি? অর্থতত্ত্ব হচ্ছে ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়া, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ, বাক্যের ব্যঞ্জন নিয়েও এখানে আলোচনা করা হয়। তাহলে অর্থতত্ত্বে কী কী আলোচনা করা হয় সেগুলো আমাদেরকে জানা থাকা লাগবে। তাহলে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় কোথায়? ব্যাকরণে। ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কখন? 1743 সালে। এই যে 1743 সালে। ইংরেজি ভাষায় প্রথম কে প্রথম লেখে ইংরেজি ভাষায়? নাথালিয়ান ব্রসি হ্যালহেড। এই যে প্রথম যিনি ইংরেজিতে লেখে, নাথালিয়ান্স ব্রাসি হ্যালহেড, ইনি হচ্ছে প্রথম ইংরেজিতে রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম একক কি? আমরা জেনেছি ধ্বনি। বাকযন্ত্র ব্যাকরণের কোন কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের। আচ্ছা, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় অবশ্যই অর্থতত্ত্বে। নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? নিশ্চয়ই শব্দ। আচ্ছা, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায়? এটা হচ্ছে বাক্যতত্ত্ব। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে।